যে কোনো চাকরির পরীক্ষা, সেটা এসএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, জিআরই বা আইএলটিএস, রিডিং কম্প্রিহেনশন এই জিনিসটা কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট। এবং আমাদের জন্য রিডিং কম্প্রিহেনশনটা বেশ ভয়াবহ, ড্রেডিং একটা জায়গা। কারণ অলমোস্ট 80 লাইনের একটা কম্প্রিহেনশন থেকে 8খানা কোয়েশ্চেন আপনাকে ম্যাক্সিমাম 5 মিনিটে শেষ করতে হয়। তো বুঝতেই পারছেন এটা কতটা কঠিন একটা কাজ। উপরন্তু যেটা জানা গেছে, রিডিং কম্প্রিহেনশনে মার্কস তোলাটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যদি রাইট মেথডে আপনি করেন, রিডিং কম্প্রিহেনশনও আপনার কাছে জল ভাত হয়ে যাবে। এবং আজকে ঋতু স্পোকেন ইংলিশ শিখুন বাংলাতে আমরা এটাই শেখাবো কিভাবে 80 লাইনের একটা প্যাসেজকে আপনি 2 মিনিটের থেকেও কম টাইমে পড়ে মোটামুটিভাবে প্যাসেজটা কি বলছে বুঝে যাবেন। কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন নিজের বন্ধুদের মধ্যে। ইটস দ্য মোস্ট কমন থিং ইন অল ইংলিশ এক্সামস। যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম হোক, রিডিং কম্প্রিহেনশন আপনার থাকবেই থাকবে। কারণ এটার থেকেই জাজ করা হয় যে আপনি যে কোনো জিনিসকে পড়ে সেটার মানে বুঝছেন কিনা। মানে ভোক্যাব বলুন বা গ্রামার বলুন, স্টিল একটু মুখস্থ করে বুঝে দেওয়া যায় পরীক্ষায়। যেটা পারা যায় না সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি রিডিং কম্প্রিহেনশনগুলোতে আগে কোয়েশ্চেন পড়ে তারপরে গিয়ে প্যাসেজে আনসার খুঁজে বার করো। এই মেথডটা দিয়ে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোনোভাবে রিডিং কম্প্রিহেনশনকে ক্র্যাক করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে এবং কিভাবেই বা 80 লাইনের একটা প্যারাগ্রাফকে আপনি 2 মিনিটে পড়বেন? স্ক্রিনে এইটাই দেখাবো। রিডিং কম্প্রিহেনশনের জন্য দুটো মেথড আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত আমাকে জানতে হবে যতই বড় প্যাসেজ হোক এবং যতই কঠিন তার কোয়েশ্চেন্স হোক, আমাকে একবার অ্যাটলিস্ট প্যাসেজটাকে রিড করতে হবে এবং আপাতভাবে সেটা কি নিয়ে সেটা বুঝে নিতে হবে 2 মিনিটের মধ্যে। অবশ্যই তার মধ্যে আপনি সব ডিটেল পড়ে উঠতে পারবেন না, কিন্তু কি নিয়ে প্যাসেজটা কথা বলছে এটা আপনাকে সামহাউ 2 মিনিটের মধ্যে বুঝতেই হবে। এটা উইথ প্র্যাকটিস এসে যাবে, বাট আমি যে মেথডটা একটু পরে আপনাকে বলবো তাতে এমনিই হয়ে যাবে। এবং সেকেন্ডলি, কি ধরনের কোয়েশ্চেন আসে রিডিং কম্প্রিহেনশনে এটা মাথায় খুব ক্লিয়ার রাখতে হবে। মানে কি কি টাইপের কোয়েশ্চেন রিডিং কম্প্রিহেনশনে আসতে থাকে। প্রত্যেকটা টাইপের কিন্তু অ্যাপ্রোচ আলাদা হয়। এই অ্যাপ্রোচগুলো যদি আপনি শিখে নেন যে কোন কোয়েশ্চেনটা রিডিং কম্প্রিহেনশনে কীভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, রিডিং কম্প্রিহেনশনে আর কোনোভাবে কোনো বাধাই আর থাকবে না হাই স্কোর করার। তাহলে যে ফার্স্ট অ্যাপ্রোচ কীভাবে 2 মিনিটে আপনি পড়বেন 80 লাইনের একটা প্যারাগ্রাফ, চলুন দেখিয়ে দিই। এই মেথডটাকে বলে হচ্ছে স্কিম রিডিং। হ্যাঁ, যে আপনি স্কিমিং মানে হচ্ছে ছেঁকে নেওয়া। তো আপনি অ্যাকচুয়ালি পড়ছেন ছেঁকে নিয়ে, কিন্তু ছাকবেনটা কি, যেটা ম্যাক্সিমাম ইম্পর্টেন্স শুধু সেই জিনিসটা আমরা পড়ব, বাকিগুলোকে ছাকনির বাইরে থেকে বাদ দিয়ে দেব। এবার এই জিনিসটা বিশ্বাস করুন আমি যখন শিখেছিলাম আমারও ভীষণ ভয় করতো, কি করে বাদ দেব, আমার এত বড় একটা পরীক্ষাতে আমি এমনি বাদ দিয়ে চলে আসবো। কিন্তু বড় বড় যে কোনো ইংলিশ টিচারদের এটাই গ্যারেন্টি, সবচেয়ে সাকসেস মেথড এটাই যে আপনি যদি স্কিম রিডিংটা একবার শিখে নেন অবভিয়াসলি রাইট মেথডে, তাহলে দেখবেন কোনোভাবে আপনার ইম্পর্ট্যান্ট কোনো ডেটা কিন্তু হাতছাড়া হচ্ছে না, বা কোনোভাবে আপনি কোনো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনকে আনসার করতে পারবেন না, এই জিনিসটা হচ্ছে না। মাথায় রাখতে হবে স্কিম রিডিংটা কিন্তু আমরা জাস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য করছি। যেই মানুষ এখানে উপন্যাস পড়তে ভালোবাসেন বা গল্পের বই পড়তে ভালোবাসেন সেইগুলোর জন্য কিন্তু আমরা স্কিম রিডিং বলছি না। ইট ইজ অনলি অ্যান্ড অনলি প্রেসক্রাইবড ফর কম্পিটিটিভ এক্সামস। তো প্লিজ যখন গল্পের বই বা নভেল পড়ছেন টাইম নিয়ে আরাম করে পড়ুন, সেখানে স্কিম রিডিং একেবারেই না। তাহলে চলেন দেখে নিই কীভাবে স্কিম রিডিংটা এই প্যাসেজটা যে স্ক্রিনে দেখাচ্ছে সেটার ওপর আমরা অ্যাপ্লাই করব। আমি পেন দিয়ে মার্ক করব যে কিভাবে ছেঁকে তুলবো আমরা এইখানকার লাইনগুলোকে। আমাকে ফার্স্ট যেটা পারপাস স্কিম রিডিংয়ে মাথায় রাখতে হবে, প্যারাগ্রাফটা কী নিয়ে এটা বোঝার। তার মানে আমি প্যারাগ্রাফটা যখন পড়বো ওখানকার কোনো মাইনিউট ডিটেল যে এই বলেছে, এই স্ট্যাটিস্টিক্স এই দিয়েছে, এক্স্যাক্ট ভ্যালুগুলো আমার কিন্তু দরকার নেই। আমার যেটা দরকার আমাকে বুঝে নিতে হবে এই প্যারাগ্রাফটা কী নিয়ে বলছে। তো চলুন দেখে নিই এই ভিডিওটা।
Charles Darwin, the famed originator of theory of evolution, was the first scientist to posit that certain human facial expressions are innate and exist in all culture. While Darwin's theories of innate psychology were overshadowed by his theory of evolution, his suggestion that some facial expressions are universally human was never entirely forgotten. তার মানে আমরা এখানে চার্লস ডারউইন, যে তাকে আমরা সবাই জানি ফাদার অফ এভলিউশন, তার আর একটা থিওরি নিয়ে এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে হিউম্যান ফেশিয়াল এক্সপ্রেশন, যেটা বলা হয়েছে এক্সিস্ট সিমিলারলি ইন অল কালচার্স। এটা চার্লস ডারউইনের একটা থিওরি ছিল এবং বলা হচ্ছে যদিও থিওরি অফ এভলিউশনটা সবচেয়ে হিট করে গেছিল, এই জিনিসটা কিন্তু কেউ ভুলে উঠতে পুরোপুরি পারেনি। নেক্সট আসছে, in the 1970s, nearly a century after Charles Darwin's death, a group of researchers led by psychologist Paul Ekman set out to investigate the validity of Darwin's belief in culturally universal non-verbal face expressions. তার মানে প্রথমে একটা থিওরি দিল যেটা চার্লস ডারউইনের ছিল, কিন্তু সেটাকে নিয়ে আর কাজ হয়নি, কারণ হচ্ছে থিওরি অফ এভলিউশনটা এত হিট হয়ে গেছিল। নেক্সট যেটা হলো 100 বছর পরে, অলমোস্ট আফটার সেঞ্চুরি, আরেকজন সায়েন্টিস্ট এটাকে নিয়ে কাজ করা শুরু করলো। অবশ্যই এটা বুঝছেন, নেক্সট যেই আমরা আসবো নেক্সট প্যারাগ্রাফটাতে, সেই মানুষটা নেই নতুন সায়েন্টিস্ট কী নিয়ে করেছে, কী কাজ করেছে সেটা নিয়েই কথা হবে। দেখুন, একম্যান অ্যান্ড আদার সাইকোলজিস্ট রিভিউজ, এক্স্যাক্টলি সেটা উনি কী কাজ করেছেন বা কী রিভিউ করেছেন সেটা নিয়ে বলছে যে বিভিন্ন কালচার্স সার্চিং ফেশিয়াল এক্সপ্রেশনস, এগুলো দেখুন আমি স্কিম আউট করে যাচ্ছি। আলটিমেটলি এ নিউ রিসার্চ রিভিলড এ নিউ ইম্পর্টেন্ট ডিসকভারি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এক নতুন ডিসকভারি বলেছে, এই জায়গাটা আমি স্কিম করতে পারবো না। ফার্স্ট দ্য রিসার্চার্স ডিটারমাইন্ড, একটা কিছু ডিটারমাইন করেছে, আমার জেনে দরকার নেই কী ডিটারমাইন করেছে, জাস্ট দেখবো যে ইউনিভার্সাল ফেস এক্সপ্রেশন এক। Second, the researchers revealed that these face expressions were involuntary, even subjects. কিছু একটা সেকেন্ড আর একটা বেরিয়েছে, সেটা আমি দেখছি। কিছু একটা বলেছে যে এক্সপ্রেশন ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। তাহলে আমি দেখলাম কি 2 মিনিটের থেকেও কম টাইমে আমি পড়লাম, তাও আমি অনেক ডিটেলে পড়েছি, এর থেকেও ফাস্ট আমাকে পড়তে হবে, যেটুকু আন্ডারলাইন করেছি ওইটুকুই। তো স্কিম রিডিং এর ফার্স্ট থিং, প্রথম 4টে এবং লাস্ট 4টে লাইন আপনি কোনোভাবে ছাড়তে পারবেন না। প্রথম 4টে লাইনে ইন্ট্রোডাকশনই আপনাকে অলমোস্ট বলে দেয় যে এই প্যারাগ্রাফটা কী নিয়ে হচ্ছে। লাস্ট 4টে লাইন যদি যেরকম দেখলেন যে লাস্ট 4টে লাইনে তো অথর নিজের কোনো ওপিনিয়ন যদি থাকে সেটা দেয়, বা কোনো ফাইন্ডিং থাকলে সেটা, এটা একটা খুব সিম্পল প্যাসেজ, তাই এখানে কোনো ওপিনিয়ন দেয়নি, এখানে কী ফাইন্ড আউট হয়েছিল শুধু সেইটুকু দিয়েছে। আর আমি সেটাও পড়লাম না কি ফাইন্ড আউট হয়েছিল, শুধু দেখলাম দুটো জিনিস ফাইন্ড আউট হয়েছিল, একটা কিছু এক্সপ্রেশন সেম বলে আর একটা কিছু মাইক্রো এক্সপ্রেশন বলে। তো সেগুলো তো আমি পরে আসবো। তাহলে মোটামুটি আমি বুঝলাম যে ডারউইনের আর একটা যে থিওরি ছিল ফেশিয়াল এক্সপ্রেশন নিয়ে, সেটাকে নিয়েই কাজ করেছে পল একম্যান এবং তার ফাইন্ডিংসগুলোকে। তাহলে আমাকে যদি এখন এরপরে কেউ জিজ্ঞেস করে, ঋতু প্লিজ বলো এই প্যারাগ্রাফটা তুমি কী নিয়ে পড়েছো, বা এই প্যারাগ্রাফটার এক্স্যাক্ট টাইটেল তুমি কি দিতে চাও, যেটা খুব কমন কোয়েশ্চেন রিডিং কম্প্রিহেনশনে, যে ফাইন্ড দ্য এক্স্যাক্ট টাইটেল অফ দ্য প্যাসেজ অর দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ অর দ্য থিম অফ দ্য প্যাসেজ, এগুলো খুব কমন কোয়েশ্চেন প্যারাগ্রাফের ফার্স্ট, যে কোনো রিডিং কম্প্রিহেনশনের ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে আমি কি বলবো যে ডারউইনের, আমার মাথার মধ্যে আগে একটা আনসার ফ্রেম করতে হবে যে আচ্ছা ডারউইনের একটা ফেশিয়াল এক্সপ্রেশন নিয়ে যে থিওরিটা ছিল সেটাকে ভ্যালিডেট করলো হচ্ছে পল একম্যান দুটো জিনিস দিয়ে, তার দুটো ফাইন্ডিং আছে সেটা দিয়ে। এবার এটারই আশেপাশে কিছু আসবে যে নিউ থিওরি অন ফেশিয়াল এক্সপ্রেশন, মানে এক্স্যাক্ট এই ওয়ার্ড তো থাকবে না, ঘুরিয়ে ফিরে এইটারই কাছাকাছি একটা মানে আসবে। আমাকে কি করতে হবে, এবার অপশনসগুলোতে গিয়ে আমায় দেখতে হবে কাছাকাছি কোন মানেটা আসছে। আমরা অপশনসে দেখব কি আছে, এবং যেটা মেন ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামে, যেটা আমি আগেও বলেছি, রাইট আনসার খুঁজে বার করা কিন্তু নয়, কারণ এক্সামিনার ওখানে ট্র্যাপ ফেলে। এক্সামিনার জানে যে এক্সামিনে কী কী ভুল করতে পারে, যে মোটামুটি একটা স্লাইট ঠিক আনসার দেখেই যে আমরা লাফিয়ে পড়বো এটা ওনারা জানেন, তাই সেখানেই ট্র্যাপ থাকে। তাই মাই থিওরি ইজ সবসময় ভুল আনসারটাকে আগে বাদ দাও। যদি 4টে অপশন থাকে চেষ্টা করো 3টে ভুল অপশনকে একদম কনফিডেন্টলি বাদ দিয়ে দাও, কিন্তু রাইট আনসার দেখেই ঠিক আমি করবো না। স্পেশালি জিআরই আইলেটস সেটা হয়, রাইট আনসার দেখে ঠিক আমি করব না, আমি আগে সবকটা আনসার দেখব, ভুলগুলোকে ক্রস আউট করব, যেটা বাকি থাকবে সেটাই আমার রাইট কনফিডেন্ট আনসার। তাহলে এটা দেখে নেবো স্ক্রিনে। ফার্স্ট এটা আছে নিউ থিওরি, এটা নতুন থিওরি না, এটা অনেক পুরনো থিওরি, তাহলে এটা হলো না। সেকেন্ড যেটা আছে পস্টিরিয়র স্টেটেড বাই পল একম্যান, এটা হতে পারে পল একম্যান দুটো ফাইন্ডিং পে করেছিল, তো
উইল কিপ ইট, এটাকে ক্যান্সেল করা যাবে না। থার্ড, যেটা আমি বললাম, সবকটা ভুল উত্তরকে ক্যান্সেল আউট করে আমি নতুন থিওরিতে আসবো। থার্ড উত্তর, দ্য থিওরি অফ এভলিউশন, না, এটা নিয়ে কোনো কথাই হয়নি, শুধু ইন্ট্রোডাকশনে একটা লাইন ছিল জাস্ট টু ডিফাইন চার্লস ডারউইন। আর ফোর্থ অপশন আমাকে বলছে যে ভ্যালিডেটিং আ ভেরি ওল্ড থিওরি। এবার ভেবে দেখুন, চার্লস ডারউইনের এই থিওরিটা কিন্তু অনেক পুরনো ছিল, যেটাকে পল একম্যান 100 বছর পরে ভ্যালিডেট করেছে। সো সেকেন্ড যে অপশনটা ছিল পস্টিলিউট বাই পল একম্যান, দেখলেন ওটার থেকেও কিন্তু এই আনসারটা বেশি রাইট। সো আমি সেকেন্ড অপশনটাকে কাট করে ফোর্থ অপশন ইজ মাই রাইট আনসার, এটাকে আমি সিলেক্ট করব।